তাসনুভা মাটিতে পা রেখেই আনিসের দিকে তাকিয়ে বলল, চক্রান্ত নয় মিস্টার কম্পাস, একে বলে লাভ স্ট্র্যাটেজি। আপনাকে একটু অপ্রতিভ হতে দেখাটাও তো আমার এই জঘন্য জীবনের অনন্য একটা পাওনা। বলেই সে আগে আগে হেঁটে বাইকের কাছে চলে যেতে লাগল। আনিস কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর তার পেছন পেছন হেঁটে যেতে লাগল। বাইকের স্ট্যান্ড তোলার শব্দটা নিঝুম রাতে বেশ জোরেই শোনা গেল। আনিস বাইকে উঠে স্টার্ট দিতেই তাসনুভা পেছনে এসে বসল, তবে এবার আর দূরত্ব বজায় রেখে বসল না। আনিসের পিঠে নিজের চিবুক ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। বাইক চলতে শুরু করলে বাতাসের ঝাপটা এসে তাসনুভার অবাধ্য চুলগুলোকে আনিসের মুখে উড়িয়ে দিতে লাগল। সে কাঁধে মুখ গুজে অস্ফুট স্বরে বলল, আপনার পারফিউমটা ভালো। আনিস বলল, আমার এবার মনে হচ্ছে নির্ঘাত তোমার গায়ে কিছু একটা ভর করেছে। তাসনুভার শার্ট খামচে ধরে তার পিঠ কামড় বসানোর চেষ্টা করতে করতে বলল, ওকে, লেট মি প্রুভ ইট। আমি চলে গেলে কার কি যায় আসবে? তাজদারের নির্বিকার প্রশ্নে শাইনা ওর ঠিক সামনে এসে বসল, মুখের দিকে চেয়ে বলল, আপনার কি এখন আমার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে? আমার দিকে তাকান। তাজদার তাকালো। বিছানায় পা লম্বা করে ছড়িয়ে বসে আছে সে, কোলে ল্যাপটপ। একটু আগেই দুজন ফজরের নামাজ শেষ করেছে। বাইরে সকাল থেকেই অঝরে বৃষ্টি। আজ বাবুনিকে নিয়ে বাইরে যাওয়ার অন্যরকম একটা পরিকল্পনা ছিল, কিন্তু বৃষ্টির তোড়ে সবটাই বরবাদ। শায়না উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে দেখে তাজদার ধীর স্বরে বলল, ইচ্ছে হচ্ছে। শায়না চটজলদি জবাব দিল, ওকে, শুরুটা তবে আমিই করি। করো, আপনার দোষ দিয়েই শুরু করা যাক। তাজদার মাথা হেলিয়ে সম্মতি দিল। যাক। শায়না অভিযোগের ঝুলি খুলল, যেমন ধরুন, দেশ ছাড়ার আগে আপনি সব সময় এমন ভাল্লুক সেজে বসে থাকেন, দাড়ি গোপ চুলটুল কাটেন না। কাল আমার গাল ছিঁড়ে দিয়েছেন, এই ব্যথা আমাকে আগামী 7 দিন সহ্য করতে হবে। তাজদার বাঁকা হেসে বলল, ননসেন্স, এগুলো কখনো দোষের তালিকায় পড়ে না। শাইনা আরও একটু এগিয়ে এলো, অফকোর্স পড়ে। পড়লে তো ভালোই, তুমি তো আমায় এমনি এমনি সারাক্ষণ মনে রাখবে না। গালের ব্যথা যদি আমার কথা মনে করিয়ে দেয়, তবে ব্যাপারটা পজিটিভলিই নিতে হচ্ছে, তাই নয় কি? শাইনা দমে যাওয়ার পাত্রী নয়। সে বলল, ইন্টারেস্টিং, এবার তবে এই অপরাধের শাস্তি নিন। তাজদার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, দাও। আগামী 24 ঘন্টা আপনি আমার আশেপাশে ঘেঁষতে পারবেন না। ওকে। তাজদারের ঝটপট সম্মতি শাইনাকে অবাক করে দিল। চোখ বড় বড় করে সে জিজ্ঞেস করল, এত সহজে মেনে নিলেন? আপনাকে জিন ভূতে ধরে নিত না? শাইনা দোটানায় পড়ে দীর্ঘশ্বাস ফেলল। ওকে ফাইন, এবার বলুন সকালের নাস্তায় কি হবে? আম্মা কিছু মাংস দিয়েছিল, রুটি বানাবো? তাজদার এবার একটু ঝামটে উঠল। প্ল্যান তো আগে থেকেই করা, তাহলে আমাকে জিজ্ঞেস করার কি দরকার? সব সময় আমাকে এমন ঝালাই না করলে চলে না? শাইনা গাল ফুলিয়ে বিছানা থেকে নেমে যেতেই তাজদার বিড়বিড় করে বলল, বেয়াদব। কথাটা কানে যাওয়া মাত্রই শাইনা তীরের মতো ছুটে এলো। বিছানায় তাজদারকে শুইয়ে ফেলে বালিশ দিয়ে চেপে ধরল। তাজদার সুযোগ বুঝে তার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের ওপর টেনে নিল। শাইনার গালে আবারও দাড়ি ভর্তি চিবুকের খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, শাস্তি কিন্তু দেওয়া হয়েছে আশেপাশে ঘেঁষার জন্য, বুকের ওপর উঠে আসার জন্য কোনো নিষেধাজ্ঞা ছিল না। শাইনা গালে হাত দিয়ে তার দিকে চেয়ে বলল, নাম্বার 1 বেয়াদবটা কে? সে যে বেয়াদব হতে বাধ্য করে। খিদে লেগেছে, রান্নাঘরে যাওয়া যাক। এই সবে মন ভরলেও পেট ভরছে না। শাইনা তাকে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তাজদার হককুচি গিয়ে বলল, কি হচ্ছে এসব? মমতাজ, রান্নাঘরেও আপনার আদর সোহাগ ঝরে ঝরে পড়বে, তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করা হলো। তাজদার ঘরময় পায়চারা করতে করতে ঘুমন্ত মেয়ের দিকে তাকালো। মেয়েটাও ঘুমাচ্ছে। আশ্চর্য, দিন দুপুরে সে এমন অত্যাচারিত হচ্ছে, প্রতিবাদ করার মতো কেউ নেই। দরজা খোলা মাত্রই তাজদার হাঁপ ছেড়ে শাইনার দিকে তাকালো। শাইনা হাসি মুখে বলল, কিছু করার ছিল না বাবু মশাই, আপনাকে এখানে বেঁধে রাখার পর কাজটা আরামসে করেছি। সারাক্ষণ চুপচুপ করলে তাদের এভাবে বেঁধে রাখা দরকার। এত বড় জঘন্য অপবাদ নিয়েও তাজদার চুপ করে রইল। বিষয়টা ভীষণ আশ্চর্যের। শাইনাও আশ্চর্য হলো, কিন্তু প্রকাশ করল না। তবে তাজদার সিদ্দিকীর চেহারাখানা দেখার মতো হয়েছে। না তিনি পারছেন প্রতিবাদ করতে, না পারছেন পাল্টা জবাব দিতে। কারণটাও খুব সোজা। সে ট্রে টেবিলের উপর রাখল। তাজদার রুটির সাইজ দেখে বলল, রুটি তো ছোট হয়ে গেছে। শাইনা রুটিটা তার সামনে তুলে ধরল। 3টি রুটি মিলে একটা রুটি, বড় হবে না? তাজদার সন্তুষ্ট চিত্তে মাথা নাড়ল। ভালো, বিয়ে যখন করেছি তখন বউয়ের কথাই শেষ কথা। শাইনা বলল, আরেকটু আগে বুঝে গেলে ভালো হতো। সে চেয়ার টেনে খেতে বসল এবং ইশারায় শাইনাকেও পাশে বসতে বলল।
কিন্তু শাইনার বসা হলো না। ওপাশ থেকে বাবুনি কেঁদে উঠেছে। শাইনা দ্রুত সেদিকে পা বাড়ালো। বাবুকে কোলে নিয়ে এসে তাজদারের কাঁধের কাছে এসে উকি দিল। তাজদারও রুটির লোকমা মাংসে ডুডিয়ে পরম মমতায় তার মুখে তুলে দিতে লাগল। কিছুক্ষণ পরেই খেয়াল হলো তার হালকা নীল শার্টের কাঁধটায় ঝোল পড়েছে। শাইনাও তা খেয়াল করল। সে দৌড়ে এলো, চট করে তার মুখটা সেখানে ভালো মুছে দিয়ে বাকিটা তাজদারের গালে মুছে দিয়ে সরে গেল। তাজদার টিস্যু দিয়ে শার্টটা মুছতে মুছতে ওয়াশরুমের দিকে হেঁটে গেল। শার্ট থেকে দাগ সরিয়ে নিল, গাল থেকে নয়। দুপুরে খিচুড়ি হয়েছে। ডিম ভাজা, মাংস ভুনা দিয়ে দুপুরের খাবারটা বেশ মজা করে খাওয়া দাওয়া হয়েছে। তাসনুভা এসেছে শোরুম থেকে ফেরার পথে। সে কিছুক্ষণ করবে, আনিস অফিস থেকে ফেরার পথে নিয়ে যাবে। সে এটাও বলেছে অফিস থেকে আসার পথে সে সব বাজার সদাই করে দিয়ে যাবে। তাজদার যেন কোনো চিন্তায় না থাকে। তাজদার তবুও শাইনাকে নিয়ে বাজার করতে বেরোলো তাজনাকে তাসনুভার কাছে রেখে। কাল সন্ধে তার ফ্লাইট। আজকের মধ্যে শাইনাকে সব গুছিয়ে দিতে হবে। বাজারে তেমন ভিড় নেই আজ। শাইনা একটা শর্ট বোরকা, হিজাব আর মাস্ক পরেছে, পায়ে কেডস। তাজদারের পরনে কালো শার্ট। শাইনা তার হাতটা শক্ত করে ধরে আছে। তাজদার মাছের বাজারের ভেতর নিয়ে গেল তাকে। শাইনা তার পিছু হেঁটে হেঁটে হরেক রকমের মাছ কিনল। মাছ বিক্রেতারা মজা করছে তাদের সাথে। এই ঝড় বৃষ্টিতে বউ নিয়ে মাছ কিনতে আসে কে? এটা যতটা জরুরি ছিল তার চেয়ে বেশি দুজনের বাইরে একটু সময় কাটানোর অজুহাত বলা চলে। শাকসবজি খুব বেশি কিনল না। মশলাপাতি আর আটা, ময়দা আর যা যা লাগে সব কিনে নিল। বেবি কেয়ার প্রোডাক্টস শেষ হয়ে গিয়েছে, সেই সবও কিনে নিল। শাইনার ইচ্ছে করছিল রিকশায় চড়তে। কেন রিকশায় চড়ার ভূত মাথায় চেপেছে সে জানে না। তাজদার তার কথা শুনে রিকশা ডেকে নিল। রিকশার হুড তোলা ছিল। শাইনার ইচ্ছে করছিল একটু ভিজতে। কাছের মানুষ কাছাকাছি পাশাপাশি থাকলে এমন এমন উদ্ভট ইচ্ছে জাগে বুঝি, কে জানে। তবে শাইনার আজ বড্ড ভালো লাগছে। তাজদার সামনের দিকে গম্ভীর হয়ে চেয়ে জানতে চাইল, জ্বর হলে তখন কি করবে? শাইনা তার দিকে তাকালো, ছোট্ট করে বলল, আপনাকে হয়তো মিস করব, নাও করতে পারি। আবার এমনও হতে পারে আপনাকে আমি বলবো ফ্লাইট মিস যাক, চলে আসুন। তাজদার আর জবাব দিল না। গাঁদা ফুলের মালাটা নিয়ে তার হাতে জড়িয়ে দিতে লাগলো। বাজার করে ফেরার পথে কিনেছিল। তাজা ফুল, তাই সুগন্ধি বেশি। শাইনার হঠাৎ করে কেমন একটা লাগছে। তাজদার সিদ্দিকী ফুলটা জড়িয়ে দিতে ব্যস্ত, যেন এই মুহূর্তে এই কাজটির চাইতে মূল্যবান কিছু আর হতেই পারে না। শাইনা ডাকলো, শুনছেন? আমার হঠাৎ কান্না পাচ্ছে, মানে কেমন কেমন লাগছে। কাঁদো। কেন কাঁদব? পৃথিবীর সবচেয়ে চমৎকার দৃশ্য কোনটা জানো? শাইনা তার মুখের দিকে চেয়ে বলল, কোনটা? তাজদার মালাটা জড়িয়ে দিতে দিতে বলল, তোমার প্রিয় মানুষটা তোমার জন্য কাঁদছে, তোমাকে ভেবে কাঁদছে, তোমাকে হারানোর ভয়ে কাঁদছে, তোমাকে না পাওয়ার ভয়ে কাঁদছে। তাই আমি চাই তুমি কাঁদো। তোমার এই চোখের জল আমার প্রতি তোমার শ্রেষ্ঠ সমর্পণ। বলেই সে শাইনার দিকে ফিরল। তার কাপা কাপা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, লোকে বলে চোখের জল অপচয় করতে নেই, কিন্তু মাঝে মধ্যে সেই অপচয়টুকু পৃথিবীর সব সঞ্চয়ের চেয়ে বেশি দামি হিসাবে গণ্য হয়। তুমি এটুকু অপচয় করতেই পারো। শাইনা চোখ মুছতে মুছতে বলল, আপনাকে একটা প্রশ্ন করি। করো। ভালোবাসা মানে কি? এত সহজ প্রশ্ন নিজের বরকে কেউ করে না অবশ্য, তবুও শাইনা করল। শুনতে ইচ্ছে করল। কেন শুনতে ইচ্ছে করল সে নিজেও জানে না। তাজদার তার হাতটা নিজের দুহাতের মুঠোয় নিয়ে ঘষতে ঘষতে নিজের মুখের কাছে এনে গম্ভীর হয়ে বলল, ভালোবাসা মানে ভালো রাখার দায়িত্ব নেওয়া, এর উপরে আর কোনো সত্য নেই। তারা যখন বাসায় ফিরল তখন দেখল তিতলি, তৌসিফ আর শাওনও এসেছে। সবাই হাসি ঠাট্টা করছে, গান ছেড়ে দিয়ে নাচছে। সেগুলো আবার তিতলি হাসতে হাসতে ভিডিও করছে। শাইলা তাদের দেখে খুশি হলো, তারপর তাজদারের দিকে তাকালো। তাজদার কপাল কুঁচকে তাদের নাচ দেখে যাচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে। শাইনা গলা খাকারি দিতেই সবাই থেমে গেল। তৌসিফ লাজুক হেসে মাথা চুলকে বলল, ইয়ে মানে? তাজদার ঘরে পা রাখতে রাখতে বলল, 1.5 মাস পর মানে বেরিয়ে যাবে, এখন করে নেন যত লাফালাফি। আনিস কখন আসবে? তাসনুভা বলল, অফিস থেকে বেরিয়ে এদিকে চলে আসবে বলেছিল, জানি না কেন লেট হচ্ছে, বোধহয় বাড়িতে গিয়েছে, ফোনও রিসিভ করছে না। আবার ট্রাই করো। বলতে বলতে তাজদার ভেতরে চলে গেল। তাসনুভা কল দিতে লাগলো। আনিসুজ্জামান কল ধরছে না। তাসনুভার রাগ হচ্ছে, আরেকবার যদি কল রিসিভ না করে তাহলে সে আনিসুজ্জামানকে ব্লক লিস্টে রেখে দেবে। তৌসিফের আর মুড নেই, সে সোফায় গা এলিয়ে বসে পড়ল, মন খারাপ হয়ে গেছে। তিতলি তার পাশে এসে বসল। ভাইয়ে ওই গানটা দাও।
তৌসিফ কপাল কুঁচকে বলল, কোনটা? তিতলি গেয়ে শোনালো, ধিকি ধিকি জলে আগুন, জলের ছিটায় নেভে না, খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি থেকো না। তাসনুভা বিরক্ত হয়ে বলল, তিতলি স্টপ, এইসব কোনো গান হলো? তিতলি পাল্টা প্রশ্ন করল, আমার কি বিয়ে হয়েছে যে আমি তোমার মতো সারে সাসা সারে প্রেমের কাহিনী শুনব? শাট আপ। ওকে। তিতলি ঠোঁটের ওপর আঙুল রেখে তৌসিফকে ইশারা করলো গানটা দিতে। তৌসিফ গানটা দিতেই তিতলি শাওনকে বলল, শাওন ভাই এইবার নাচেন। শাওন বলল, ছি ছি, বলো কি, আমি তো নাচতে জানি না। তিতলি বেশ গুছিয়ে বলল, আমি জানি আপনি নাচতে জানেন না, কিন্তু আপনি ব্যাঙের মতো লাফাতে জানেন। আপনি একটু ব্যাঙের মতো লাফাবেন প্লিজ, আমি ভীষণ খুশি হব। শাওন মাথা নাড়ল, না পারবো না, বেআইন। তিতলি তাকে উৎসাহ দিয়ে বলল, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। শাওন মাথা নাড়ল পুনরায়, অসম্ভব। তিতলি অবাক হয়ে বলল, আমার এত মোটিভেশনেও কাজ হচ্ছে না। আসলেই হচ্ছে না। আমি কি করলে আপনি একটু ব্যাঙের মতো লাফাবেন? শাওন তৌসিফের দিকে তাকালো, তৌসিফও তার দিকে তাকালো। শাওন তারপর কান চুলকাতে চুলকাতে বলল, আসলে বেআইন হয়েছে কি, তোমার মুখে আমি ব্যাঙের মতো লাফাই কথাটা শুনে আমি ভীষণ লজ্জা পেয়েছি, তাই আমি জীবনেও আর নাচব না। তিতলি বলল, আপনারা পুরুষ মানুষেরা সত্যি কথা শুনে এত লজ্জা পান কেন? বিষয়টা দুঃখজনক। তৌসিফ বলল, তোর দার্শনিকগিরি থামাবি? তিতলি তার পাশে এসে বসল। আসলে আমার মনটা খারাপ, বোঝো না কেন? ভাই হয়েছে কেন? তাসনুভা বিরক্ত হয়ে বাবুকে নিয়ে ভেতরে চলে গেল। তৌসিফ তিতলিকে বলল, তোর মন ভালো ছিল কখন? তিতলি জবাব দিল না। তৌসিফ বলল, শাওনের সমস্যাটা কি? হুদাই মাথা খারাপ করতে আসে, সারাক্ষণ প্যান প্যান, ধরে একটা লাথি দিলে সব ঠিক হয়ে যাবে। তিতলি বলল, সমস্যা নেই, তুমি সাপের মতো মুচড়ামুচড়ি আর শাওন ভাই ব্যাঙের মতো লাফালাফি করে নাচলে আমার মনটা একটু ভালো হতো, এই আর কি। শাওন তৌসিফকে বলল, শাওন, জীবনের এই প্রথম একটা ঝুঁকি নিতে ইচ্ছে করছে। এই ঝড়ের রাতে একে কোনো নর্দমায় ফেলে দিয়ে আসি চল। শালি আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল। তোমাকে আরও 1.5 মাস আমাকে সহ্য করতে হবে। শাওন ভাই, আপনারও কি আমাকে অসহ্য লাগে? শাওন মাথা নাড়ল, না লাগে না। তাহলে চলুন, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা বাড়ি চলে যাই। আপু আনিস ভাইয়ের সাথে ফিরবে। তারপর সে তৌসিফের দিকে চেয়ে বলল, তুমি একটা বিয়ে করো, বউ ছাড়া তুমি আর ভালো হবে না। তৌসিফ চিন্তিত হয়ে বসে রইল। সে একটা রিক্সা কিনবে, রিক্সা চালিয়ে বউ বাচ্চা পালবে, তবুও সে লন্ডনে যাবে না। ডিসিশন ফাইনাল। মাছ কেটে ফ্রিজে রাখার জন্য বেশ তাড়াহুড়ো করছিল শাইনা। তাজদার মাছ কাটায় সাহায্য করছে, তবুও সে তাড়াহুড়ো করছিল। আর তখনই আঙুল কেটে গেল। মাছের রক্ত বলে চালিয়ে দিলেও তাজদার যখন টের পেল তার আঙুল কেটে গেছে, সে ভীষণ রেগে রান্নাঘর থেকে বের করে দিল শাইনাকে। হাত কেটে ফেলবো আমার সাথে কাজ নিয়ে কাড়াকাড়ি করলে, নইলে কাল সকালে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব। তোমাকে একা এখানে রেখে যাব না আমি এখান থেকে কোথাও যাব না। আউট, গর্জে বলল তাজদার। শাইনা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তাজদার তড়িঘড়ি সিঙ্কে গিয়ে হাত ধুয়ে এলো। তারপর কোনো কথা না বলে তার কুবজি ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। শাইনার কাটা আঙুল থেকে রক্ত এখনও গড়িয়ে পড়ছে। বিছানার পাশে বসিয়ে সে ফার্স্ট এইড বক্স টেনে নিল, তুলো বের করে অ্যান্টিসেপটিক ঢালল, সতর্ক বার্তা দিল, ব্যথা লাগবে। তুলোটা আঙুলে ছোঁয়াতেই শাইনা হালকা কেঁপে উঠল। বাপরে! তাজদার খুব যত্ন করে রক্ত মুছল, তারপর ওষুধ লাগিয়ে গজ জড়িয়ে দিল। শাইনা চোখ তুলে তাকালো। কাটা আঙুলে ব্যথা নিয়েও হেসে বলল, এটাই শেষবার, পরের বার আঙুল কাটব যখন আপনি দেশে থাকবেন। তাজদার কাজ থামিয়ে ভ্রু কুঁচকে শাইনার দৃষ্টির গভীরে ডুব দিয়ে গম্ভীর গলায় বলল, মানে? শাইনা তার দৃষ্টির গভীরে ডুব দিয়ে গম্ভীর গলায় বলল, মানেটা খুব সহজ। প্রিয় মানুষের সামনে আমরা ইচ্ছে করেই একটু বেশি কাতর হতে ভালোবাসি, একটু ব্যথার বাহানা করি শুধু তাদের কাছ থেকে একটু মনোযোগ আর এক চিমটে বাড়তি যত্নের আশায়। এই যে আপনি এত মনোযোগ দিয়ে আমার সাধারণ একটা ক্ষত সারিয়ে দিচ্ছেন, এই বিশেষ মুহূর্তটুকুর জন্যই হয়তো আমি বারবার আঘাত পেতেও দ্বিধা করব না। প্রতিবার আমি যাওয়ার আগে এই কেমন ষড়যন্ত্র। শাইনা হাসল। তাজদারের বুকের ওপর নিজের চিবুকটা ঠেকিয়ে মায়ার চোহে তাকিয়ে রইল। মুহূর্তের সেই নিস্তব্ধতাকে তারা নিজেই ভেঙে দিল স্বেচ্ছায় দেওয়া দুটো দ্রুত চুম্বনী। তাজদারের বুকের শার্টটা আলতো করে খামচে ধরে সে কিছুটা ছটফটিয়ে উঠে দুষ্টুমির ছলে জিজ্ঞেস করল, মিষ্টি? হ্যাঁ, এত মিষ্টি যে এখন বুক জ্বালাপড়া করছে। আহারে আহারে। ড্রয়িং রুমে গান বাজছে। যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে, আরও বেশি কাছে চাই আজ ভালোবাসা যে। তাজদার দীর্ঘশ্বাস ফেলে ফার্স্ট এইড বক্সটা একপাশে গুছিয়ে রাখল। তার হাত সচল থাকলেও মনটা কোথাও আটকে গেছে। ভালো লাগছে না কিছু। সে নিজের অস্থিরতা লুকাতে চেয়েও পারল না। বিরক্ত হয়ে বলল,
সবাই মিলে ষড়যন্ত্র করছে আমার সাথে। সাইনা তার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। ধীরলয়ে দুহাত বাড়িয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নিজের তপ্ত কপাল আর মাথাটা তাজদারের শক্ত পিঠের উপর চেপে দিয়ে চোখ বুঝল সে। তাজদারের হৃদয় স্পন্দন শুনতে শুনতে ফিসফিস করে আওড়ালো, আপনার মন খারাপ মিস্টার? তাজদার শক্ত কণ্ঠে বলল, না। তাহলে? তাহলে কিছু না। আচ্ছা তাহলে একটু হাসুন। তাজদার সামনে ফিরল। চোয়াল শক্ত হয়ে উঠল ঘুণাক্ষরে। রাগে গজগজ করে বলল, একটা সর্বশান্ত অসহায় মানুষের ক্ষতে হাসির প্রলেপ দিতে বলা স্রেফ তামাশা বোকাচণ্ডী মমতাজ বেগম। সাইনা হেসে উঠে তার বুকে গুজে যেতে যেতে বলল, আহারে আমার অসহায় মানুষ। সবাই খেতে বসছিল, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তাসনুভা বলল, আমি দেখছি। দরজা খোলা মাত্রই সে আনিসকে দেখতে পেল। আনিসের হাতে একটা থলে, তাতে শাক সবজি আর অনেক বাজার সদাই দেখা যাচ্ছে। শাহিদা বেগম পাঠিয়েছেন। তাসনুভা জানতে চাইল, বাড়িতে গিয়েছেন? আর আমাকে ফোন দিতে মনে নেই? আমি তাড়াহুড়ো করছিলাম এখানে আসার জন্য, ফোনের দিকে মনোযোগ ছিল না, চার্জও ছিল না। রাগ করো না। খাওয়া দাওয়া হয়েছে? মাত্র বসেছি। আচ্ছা যাও খেয়ে নাও। আমি খেয়ে এসেছি। আশ্চর্য, খেয়ে এলেন কেন? আমি ভাইয়াকে বলেছি আপনি এখানে খাবেন। আচ্ছা চলো, আমি ওকে বুঝিয়ে বলবো। তিতলি খেতে খেতে শাওনকে বলল, শাওন ভাই, আপনার আরও দুটো ভিডিও করার কথা, এর পরের গানটা কি হবে? শাওন বলল, মনের যে নাই কোনো কাম রে বন্ধু। মনেরও আবার কাজ থাকে? তা জানি না। আপনি দেবের গানের পাগল কেন? আমার ভালো লাগে। ভাইয়ে, তুমি আজকে একটা গান গাইবে? তৌসিফ খেতে খেতে মাথা নাড়ল। কেন কেন, একটা গান গাইবে আজকে? প্লিজ প্লিজ, ওই গানটা, মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়। তাসনুভা বলল, তুমি পড়া মুখস্থ করতে পারো না, কিন্তু তোমার অন্য সব মুখস্থ হয়ে যায়। সব গানের লিরিক্স তোমার মুখস্থ। তৌসিফ বলল, তুই বড় বোন হয়ে করিস কি? ধরে দুটো দিতে পারিস না? তাসনুভা তিতলির দিকে তাকালো। তিতলি, তাড়াতাড়ি খাও, খেয়ে বাবুকে কোলে নাও, সাইনা খেতে আসবে। আনিস ভাই আছে না, ওনাকে দাও, আমার খেতে সময় লাগে। উনি বাচ্চা সামলাতে পারবেন না, কথা কম বলবে। তিতলি হাড্ডিতে কামড় বসালো। তৌসিফকে বলল, ভাইয়ে, তুমি সত্যি গান গাইবে না? ধরে দেব একটা। আমি কি গায়ক যে গান গাইব? তুমি তো মাঝে মধ্যেই বলো, তিতলিনি এদিকে আয়, তোকে একটা গান শোনাই। কি করে তোকে বলবো তুই কে আমার? ধুম করে একটা কিল বসিয়ে দিল তৌসিফ। তিতলির কাশি উঠে গেল। সে কাশি সামলে তৌসিফকে উল্টো একটা কিল বসিয়ে দিল। তাসনুভা চেঁচিয়ে বলল, মেজো ভাইয়া, দেখো এরা মারামারি করছে। তাজদার গর্জন করে উঠল পাশের রুম থেকে। সমস্যা কি? দুটোকে কান ধরে বের করে দেব। তিতলি বলল, ও আমাকে আগে মেরেছে। তাজদার বলল, তৌসিফ, তুই কি ছোট বাচ্চা? তৌসিফ কিছু না বলে খাওয়া শেষ করে উঠে গেল ঝটপট। যাওয়ার সময় তিতলির মাথায় চড় মেরে দিল। তিতলি অভিশাপ দিল, তোর জীবনেও বিয়ে হবে না তৌসিফ পে। শাওন তাদের ঝগড়াছাটি দেখে মনে মনে বলল, মেয়ে মানুষ ঝগড়া করার জন্য সেরা রে। তাজদার সাইনা দুজনেই খেতে এলো। বাবু আনিসের কুল থেকে তিতলির কোলে গিয়েছে। তিতলির চুল টেনে ধরেছে। আজকাল চুল ধরলে সে আর চুল ছেড়ে দেয় না। তাজদার চেয়ার টেনে বসতে বসতে আনিসকে বলল, চলে আয়। আরে না, আমি খেয়ে এসেছি। আরও একবার খাওয়া যায়? অসম্ভব। তাসনুভা বলল, থাক, আর বলার দরকার নেই, উনি না খেয়েও তো আসতে পারত। সাইনা বলল, আম্মা নিশ্চয়ই জোর করেছে, না খেয়ে বেরোতে দেয় না। তারা তিনজন বসে খেয়ে নিল। তাসনুভা অল্প করে খেয়ে আগে ভাগে উঠে গেছে। বাবুকে নিয়ে তিতলি, তৌসিফ আর শাওন বাইরে চলে গিয়েছে। নিশ্চয়ই তিতলির আবদারে। খাওয়া দাওয়া করে তার একটু হাঁটাহাঁটি করতে হয়। ইদানিং ভীষণ গুলুমুলু হয়ে যাচ্ছে সে। তার বরের খুব কষ্ট হবে কোলে নিতে। বরের কথা সে খুব ভাবে এখন থেকে। তাসনুভা এসে দেখল আনিস একা একা বসে ফোনে টিপছে। তাসনুভা বলল, আপনি অফিস থেকে আজ দেরিতে ফিরেছেন? আনিস মাথা তুলে তাকালো। হ্যাঁ, কলিগদের সাথে ছিলাম, সবারই দেরি হয়েছে আজ। আনিস আবারও ফোনে চোখ রাখল। আর কিছুক্ষণ পর ফোন ধরা যাবে না, তাই সময়ের মধ্যে তার কাজ সেরে নিচ্ছে। তাসনুভা বলল, সেখানে নাহিদা ফাইজাও ছিল? ও, আপনার ওই কলিগটা অনেক সুন্দরী। আনিস উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই কলিগটা? তাসনুভা অন্যত্র মুখ ফিরিয়ে রেখে বলল, ইয়েস। আনিস কপাল কুঁচকে বলল, হ্যাঁ সুন্দর। এখন? তাসনুভা ঝাঁঝালো কণ্ঠে বলল, আবার সুন্দরও বলছেন? তুমি তো বললে সুন্দরী। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। কার সাথে বলবো? তাসনুভা রেগে যাচ্ছে। সে কথা বলতে বারণ করেছে বলে তৎক্ষণাৎ কার সাথে কথা বলবে সেই সুযোগ খুঁজবে। লম্পট পুরুষ মানুষ। বিয়ের আগে তো দেখে ভদ্রলোক মনে হয়েছিল। আনিস তার হাত ধরে সামনে এনে বসালো। বসো, তুমি বোধহয় রেগে আছো। না, আমি ভীষণ আনন্দে আছি, হাসছি, এই দেখুন। তাসনুভা জোরপূর্বক হেসে দেখালো।
আনিস বলল, তাও ভালো, তুমি তো হাসো না সহজে। কারণ আছে। কি কারণ? তাসনুভা গম্ভীর মুখে বলল, কারণ হাসলে স্মাইল লাইন পড়ে। স্মাইল লাইন পড়লে তো ভালোই, সামান্য স্মাইল লাইনের জন্য তুমি হাসবে না? হাসলে তোমাকে ভালো লাগে। থ্যাঙ্কস, চেষ্টা করব। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আমি আর বাড়ি ফিরব না। আনিস একটু চমকালো। মানে আপনার এই ফোন, কাজ, কলিগ আর বন্ধুবান্ধবের ওপরে যেদিন আমি প্রায়োরিটি পাবো সেদিন ফিরব। আমি এখানে থাকব আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে যাব। টেক ইউর টাইম আনিসুজ্জামান। আনিস ফোন রেখে দিয়েছে। সর্বনাশ, এই মেয়ে তো তাকে হাড় জ্বালাবে। তাসনুভা সোফা থেকে উঠে চলে যাচ্ছিল। আনিস তার হাত ধরে ফেলল। চলো। তাসনুভা অবাক হলো। কোথায়? তোমাকে সময় দিতে হবে, এখনও দোকানপাট খোলা, খাওয়া দাওয়া করবে, ঘুরবে। দিনের বেলায় সময় দেওয়া হচ্ছে না, অফ ডেতেও কাজ থাকে প্রচুর। চলো, রাগারাগি দূরে রাখো, এইসব সম্পর্কের জন্য ক্ষতিকর। তাসনুভা হাত ছাড়িয়ে বলল, এইসব চাকরি টাকরি আমার ভালো লাগে না, সারাক্ষণ ওখানেই থাকেন আপনি, সারাদিন চলে যায় কাজে আর কাজে। আমরা ঘুরতে যাব কখন? আমার ইচ্ছে ছিল আপনার পাসপোর্ট চলে এলে বাইরে ঘুরতে যাব। আনিস তার হাত ধরে বলল, আচ্ছা যাব এক সময়, এখন চলো, আমি তাজকে ফোনে জানিয়ে দেব। চলো চলো। তাসনুভা বলল, ব্যাগ? কিচ্ছু দরকার নেই। শাইনা খাওয়া দাওয়া সেরে ফিরে এসে দেখল কেউ নেই, ঘরটা ফাঁকা। এরা সবাই গেল কোথায়? বাবুকে কোথায় নিয়ে গেল একটু দেখবেন? তাজদার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ঘুরছে, তুমিও যাবে নাকি? শাইনা ক্লান্ত হয়ে বলল, নো, আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি, আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন, গুড নাইট। বলেই সে আর পেছনে টাকালো না, ধীর পায়ে হেঁটে ঘরের দিকে চলে গেল। তাজদার বিরক্ত স্বরে বলল, আমি এখন ওদের কোথায় খুঁজতে যাব? আবারও ঝড় বৃষ্টি নামতে পারে। হুট করে চলে গেল কোথায়? নিচেই আছে ওরা, খুঁজে দেখুন। তাজদার পায়চারি করতে করতে ফোন দিয়ে যাচ্ছে তৌসিফ আর শাওনকে। তৌসিফ ফোন রিসিভ করে বলল, আমরা সবাই একসাথে আছি, বৃষ্টি নামার আগে ফিরে যাব। তুমি শায়নাকে নিয়ে আসতে পারো চাইলে, আমরা এখন ফিরছি না, বাবু হাসি খুশি আছে, কাঁদছে না। তাজদার বলল, বাতাস বইছে? হালকা, ওর ঠান্ডা লাগতে পারে। লাগবে না, সারাক্ষণ মেয়েকে ঘরের ভেতরে বসিয়ে রাখবে নাকি? তুমি চলে গেলে তোমার মেয়ে গোটা পাড়ায় টোটো করে সবার কোলে ঘোরাঘুরি করে, তুমি ঘুমাও। তৌসিফ ফোন রেখে দিল। তাজদার কিছুক্ষণ সোফায় বসে রইল। বাবা, চাচা, বড় মামা, শেষে রায়হানের সাথে কথা বলে ঘরে গেল। দরজায় খিল দিয়ে দেখল শাইনা ঘুমিয়ে পড়েছে। কাজবাজ রান্নাবান্নার পর সে ক্লান্ত, ঘুমটা জরুরি। বৃষ্টি হওয়ায় ঠান্ডা লাগছে বেশ। সে শাইনার গায়ে লেপ টেনে দিয়ে কিছুক্ষণ পা টেনে পিঠের নিচে বালিশ দিয়ে বসে রইল। ঘুম আসছে না, নানান দুশ্চিন্তা মাথায় খেলা করছে। শাইনা এখানে একা একা থাকতে পারবে কিনা? নুভা থাকবে শোরুমে, তিতলির উপর এখনও ভরসা করা যায় না। পরক্ষণেই মনে পড়লে শাহিদা বেগমের কথা, তিনি আসবেন কাল, মেয়ের সাথে কিছুদিন থাকবেন। সবাই আশ্বাস দিয়েছে চিন্তা না করতে, সবাই আছে, মা মেয়েকে দেখে শুনে রাখবে। সে পিঠের নিচ থেকে বালিশটা টেনে বের করে মাথার নিচে হাত গুজে শুয়ে রইল। ঘরের আলো নিভে এসেছে, চারপাশ ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। সে ভাবল আম্মুকে একবার কল দেবে কিনা। ফোনটা হাতে নিল, ডায়াল করার আগ মুহূর্তে থেমে গেল। ফোনটা আবারও রেখে দিল। কিছুক্ষণ পর শাইনা নীরবে এগিয়ে এসে তার বুকের উপর মাথা রাখল। তাজদারের বাহুর বেষ্টনীতে নিজেকে গুজে নিতে নিতে সে অস্ফুট স্বরে কি যেন বলল, বোঝা গেল না। তাজদার আলতো করে তার কপালে চুমু এঁকে চোখ বন্ধ করল। মাঝরাতে স্বপ্নে দেখল লন্ডনের এয়ারপোর্টে শাইনা নামছে তাজনাহাকে কোলে নিয়ে, আর সে দাঁড়িয়ে আছে একটু দূরে তাদের অপেক্ষায়। শাইনা তাকে দেখা মাত্রই হাসছে, বাবুও হাত নাড়ছে। ড্রয়িং রুমে তৌসিফ তিতলির গলার আওয়াজ শুনে চোখ ছুটে গেল। সে দরজা খুলে বেরিয়ে এসে ঘুমন্ত বাবুকে কোলে নিয়ে ঘরে এলো। বুকের সাথে জড়িয়ে ধরে রেখে কিছুক্ষণ হেঁটে হেঁটে ছোট্ট গাল কপালে আদরে ভরিয়ে দিল। তারপর কটে শুইয়ে দিয়ে শাইনাকে ডাকল। শাইনা ঘুম জড়ানো চোখে বলল, কি হলো? একটা স্বপ্ন দেখেছি মমতাজ, তাকাও। আরেকটা বিয়ে করেছেন, জানি। তাজদার আর কিছু বলল না, ভীষণ রেগে গেছে সে। তাকে কি মনে করে এই মেয়ে? তার এত আদুরে বউ থাকতে সে আবার বিয়ে করবে কোন দুঃখে? শাইনা প্রায় অনেকক্ষণ পর চোখ মেলতেই দেখল মেয়ে হাত পা নেড়ে খেলছে, আর তার বাবা ঘুমিয়ে, মাথাটা কাত হয়ে আছে। সে ধীরে ধীরে আলতো হাতে মাথাটা বালিশে তুলে দিয়ে কপালে চুম্বন করল। তাজদার আচমকা বুকে হাত ভাঁজ করে পাশ ফিরে শুয়ে পড়ল। শাইনা তার বাহুতে থুতনি ঠেকিয়ে বলল, জেগে থেকে আদর নেওয়া হচ্ছে? সে তাজদার চুলে হাত গলিয়ে দিল। স্বপ্নে কি দেখলেন বাবু মশাই? এমা, ঘুমিয়ে পড়েছে নাকি? আমি ঘুমাচ্ছি, নো ডিস্টার্ব। সে শাইনাকে সরিয়ে দিতে চাইল। শাইনা তাকে শক্ত হাতে ফিরিয়ে এনে তার বুকের উপর শুয়ে আঙুল দিয়ে মুখে আঁকিবুকি করতে করতে বলল,
স্বপ্নে নিশ্চয় দেখেছেন আমার কোমরে চিমটি কাটছেন, গাল ছিঁড়ে দিচ্ছেন। অসভ্য অভদ্র লোক। বলতে না বলতে সাইনা নিজের কোমরে বেশ জোরে একটা চিমটি টের পেল। ফলস্বরূপ ভীষণ রেগে মেগে সে তাজদার সিদ্দিকী গালে কামড় বসিয়ে দিল। তারপর সরে গিয়ে কোমরে হাত বুলাতে বুলাতে বলল, উফ, পুরুষ মানুষ কিভাবে এত জোরে চিমটি কাটে? এইসব তো মেয়ে মানুষের কাজ। তাজদার ফোনের স্ক্রিনে নিজের চেহারা দেখতে লাগলো। তারপর সাইনার দিকে চেয়ে বলল, দাঁত 32টার মধ্যে 20-25টা বসিয়ে দিয়েছ। এই মুখ নিয়ে আমি লন্ডন ফিরব কি করে? মানুষ কি বলবে? মাত্র 25? তাহলে তো 32টা দাঁত বসানো জরুরি। সে তাজদারের দিকে তেড়ে এলো। তাজদার বালিশ দিয়ে ধমাধম মারল তাকে। সাইনা তার বালিশ তুলে তাকে দ্বিগুণ মারল। বালিশ ছোঁড়াছুড়ি উতে গিয়ে যখন তাজনা কেঁদে উঠল, তখন দুজনকেই শান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাইনা ধীরে ধীরে মাথা তুলে এক চোখ মাঝে মধ্যে খুলে খুলে দেখছে তাজনা আর কাঁদছে কিনা। তাজদারও এক চোখ খুলতেই সাইনার সাথে চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে দুজনেই একসাথে হেসে উঠল। সাইনা হাত ছুঁড়তে ছুঁড়তে তার গলা জড়িয়ে ধরল। তাজদার সিদ্দিকী তখনই তার গালে ঠোঁট চেপে ধরে বলল, কাল থেকে আর পাবেন না, স্টক আউট। পরদিন সন্ধ্যায় তাজদার এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিয়েছে। এয়ারপোর্টে রওশনারাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে রায়হান। শেষ পর্যন্ত সে সফল হয়েছে। তাজদার পুরোটা সময় মন খারাপ করে বসেছিল গাড়িতে। এইবারের যাত্রাটা সবচেয়ে জঘন্য। তবে শেষ মুহূর্তে মাকে এয়ারপোর্টে দেখে সে কিছুটা স্তব্ধ হয়ে গেল। খুশি হলেও তা প্রকাশ করল না। রওশনারা বেশিক্ষণ ছেলের দিকে চেয়ে থাকতে পারলেন না। চোখের পাতা কাঁপছে। সবার ইশারায় তাজদার নিজেই গেল মায়ের কাছে। সালাম করে বলল, এলাম। রওশনারা ভেবেছেন সে বলবে তার বউ বাচ্চাকে দেখে রাখতে, কিন্তু সে তা বলল না। শুধু এইটুকু বলল, আপনার রাগ পড়লে নাতনিকে একবার গিয়ে দেখে আসবেন। কিছুদিন পর হয়তো দাদা দাদু ডাকা শিখবে। আসি তবে। রওশনারা বোরকার অর্ণায় নিজের চোখ দুটো আলতোভাবে চেপে ধরলেন। তাজদার, দাঁড়াও। তাজদার থেমে গেল। রওশনারা চোখের কোণটা মুছতে মুছতে নিজের ব্যাগ খুলে কিছু খুচরো 1000 টাকার নোট বের করে দিলেন। এই বয়সে এই অবস্থায় এসব টাকা তাজদারের কোনো প্রয়োজন নেই। তবু ছোটবেলা থেকে মা যেমন করে দিয়ে আসছেন, আজও তেমন করেই দিলেন। আর তাজদার এইবারও নিল। মায়েদের কাছে ছেলেরা কোনোদিন বড় হয় না। আর মায়ের হাতের খুচরো টাকা সন্তানের কাছে কখনোই অপ্রয়োজনীয় হয়ে ওঠে না। টাকাগুলো নিয়ে সে নিজের হাতের মুঠোর দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পকেটে ভরে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। আম্মু। রওশন তার ডাকে হু হু করে কেঁদে উঠলেন। এইবার শক্ত করে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে ছেলের মাথায় চুমু খেলেন। তাজদার মায়ের হাত নিয়ে চোখে ছুঁয়ে বলল, সরি, আমি এইবার দেরিতে ফিরব। তাজনা আর ওর মাকে যত্ন করে পাঠিয়ে দেবেন ফাইনাল পরীক্ষার পর। আমি তিতলির বিয়ের সময় আসবো ইনশাল্লাহ।